আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি ভালো নাই। কারণ আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। যতক্ষণ পর্যন্ত এই ঘটনার কথা আপনাদেরকে না বলবো ততক্ষণ পর্যন্ত আমি ভালো থাকতে পারি না। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মনের কষ্ট দুঃখের কথা। আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরকে বললে আমার মনের কষ্টটা একটু হালকা হবে। তো যাই হোক, এখন যে গল্পটা আপনাদেরকে বলবো সেটা কিন্তু কোনো মুভি বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। আমাকে পছন্দ করে আমার হাজবেন্ড বিয়ে করেছে। আর আমার বাবা মাও কোটিপতির ঘরে একটা সন্তান। আমার স্বামীও এক মায়ের এক সন্তান। তারা খুব বড় লোক। সেও আমাকে পছন্দ করেছে। তো দুজনে প্রেমিকা না, দুজনের পরিবার পছন্দ করে আমাদেরকে বিয়ে দিয়ে দেন। তবে আমরা যে এলাকাটা থাকি এটা একটা আবাসিক এলাকা, ভালো একটা এলাকা। এই এলাকার আমাদের বাড়ির প্রায় কাছাকাছি 4-5 মিনিটের রাস্তা। বড় ধরনের একটা ক্লাব আছে, ভার। সেখানে তো সব কিছুই পাওয়া যায়, খাবার দাবার তো শুরু করে। তো মাঝে মধ্যে আমার হাজবেন্ড ওখানে যেত, বিভিন্ন মেয়েদের সাথে সময় কাটাতো, তারপরে এটা সেটা খাইতো। তো মাঝখান দিয়ে এরকম কিছুদিন জ্বালাইছিল আমার স্বামী। জ্বালানোর পরে পরে আমার শ্বশুরে তার যে ব্যবসা বাণিজ্য সব বুঝাই দিছে। তার এত পরিমাণ তার মাথার উপরে কাম চাপায় দিছে, সে যেন কোনো সময় আউট বা খারাপ কোনো কাজে যেন সময় দিতে না পারে। তাকে সময় কাটানোর জন্য ওই ব্যবসা বাণিজ্য ধরা দিল। এখন ব্যবসা ধরা দিচ্ছে, এখন কিছু হইলেই ব্যবসার শ্রোতা ধরে। যদি কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, যে আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, চলে ওদেরকে নিয়ে একটু আমরা ফ্যামিলি পরিবারটা নিয়ে একটু ঘুরে আসি, কোনো পার্কে বা কোনো মুভি দেখে আসি। তার একটা কামের বাহানা আছে যে বাবা তো ঘাড়ের উপরে কত কাজ, কত দায়িত্ব চাপা দিছে, সব পালন করতে হয়। এরকম কাজের দোষ দেয়, মানে মনে হয় যে কি যে একটা সুপুরুষ সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার একদম সময় হয় না আমাদের জন্য। কিন্তু দিনের পর দিন যখনই তার কাছ থেকে একটু সময় চাই, তখনই সে দিনের পর দিন বাহানা ধরে যায়। এমন কি বলবো, সারাদিন সে যখন কাজ করার পরে রাত 12টার দিকে বাড়িতে ঢুকে, তখন একেবারে নিস্তব্ধ হয়ে শুয়ে পড়েন। আমি এত ডাকি, তার কাছে যাওয়ার এত চেষ্টা করি, কোনো প্রকারে সে আমাকে পাত্তা দেয় না। অথচ তার বাবা মার কাছ থেকে জানতে পারলাম সে 5টার দিকে নাকি তার ছুটি হয়ে যায়, আর 10টার দিকে সে অফিসে যায়। এখন বাবা মার কাছ থেকে জানতে পারছে 5টায় ছুটি দেয়, বাকি টাইম সে কই যায়। এখন তাকে জিজ্ঞেস করলে সে বলে বাবা মা কি বুঝে, এক গাদা কাজ আমার মাথার উপরে দিছে, এখন আমার রাত জায়গায় জায়গায় ফাইলগুলো দেখে দেখে পয়রা সই দিতে হয়। বাবা মা কি বুঝে যে দায়িত্ব কাঁধে নিলে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কাজটা না হয় ততক্ষণ পর্যন্ত তার একটা মাথা টেনশন। সে এমনভাবে আমাকে বোঝাতো, আমার স্বামী মনে হতো যেন ভাজা মাছটা উল্টা খেতে পারে না। তাও আমি মানলাম, থাকগা, তার কাছ থেকে আর কিছু জানার চেষ্টাও করব না, তাকে তার মতন ছেড়ে দিলাম। এইভাবে কয়েকটা বছর কেটে গেল। আমার একটা ছেলে একটা মেয়ে, দুজনে লেখাপড়া করে। একজনের বয়স 8 বছর আর আরেকজনের বয়স 5 বছর। তো যাই হোক, আমাদের বিবাহবার্ষিক
প্রায় 1 সপ্তাহ আগেই আমি আমার স্বামীকে সারপ্রাইজ দিলাম আর বললাম যে আমাদের বিবাহ বার্ষিক ওই তারিখে, তোমার কি মনে আছে? সে বললো আমি তো ভুলিয়ে গিয়েছিলাম, আসলে আমার মনে নেই। তখন আমি বললাম তোমার মনে বা কেমনে থাকবে, তুমি তো সবসময় কাজ নিয়ে আর কম্পিউটার নিয়ে পড়ে থাকো। আচ্ছা যাই হোক, তুমি যেখানে থাকো না কেন, তুমি কিন্তু বিবাহ বার্ষিকীর দিন কিন্তু আসবাই। তো সে বলছে হ্যাঁ ঠিক আছে আসবো, এই তারিখ মতো না এলে কি হয়। পরে আর কি, এই যে সকালবেলা ফোন দিলাম, বলতেছে আমি মিটিং আছি। দুপুরবেলা ফোন দিলাম, বলতেছে মিটিং এখনো পর্যন্ত শেষ হয়নি। এবার আপনারই বলেন, দুপুরবেলা তো মানুষের লাঞ্চের সময়টা দেয়, সেটাও নাকি তার হাতে সময় পায় নেই, লাঞ্চও করতে পারে নাই, একদম সময় নেই। এখন আমি আর কি বলবো। দারোয়ানকে বললাম, ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বললাম তুমি রাত্রে একটু দেরি করে যাও, রাত্রে ঘুমায়ও না, সময় সাহেব না আসা পর্যন্ত। তোমার সাহেব বলছে আমাকে যে একটু রাত হবে আসতে, তুমি একটু জাগনা থেকো। তো বলছে ঠিক আছে ম্যাডাম, আমি তো 10টার দিকে ঘুমায় পড়ি, তা আজকে যেহেতু স্যারে আসবে দেরি করে, আমি দরকার পড়ে তার জন্য জাগনা থাকবো। তোমার হাজব্যান্ডকে তো আমি ফোন দিচ্ছি, সে তো ফোন ঠিক মতো রিসিভ করে না। একবার তাও রিসিভ করছে, বলতেছে দেরি হবে, বলছি না আসতে পারবো না। তো বলছে এক এক রাত 12টা বাজে গেল, তারপরে 1টা বাজে গেল। তখন আমাকে ফোন রিসিভ করে বলে কি, আসতে তো চেয়েছিলাম, অফিসে তো অনেক কাজ, আসতে পারলাম না, তুমি একটা লক্ষ্মী মেয়ে ঘুমায় পড়ো। আমার এত কষ্ট লাগছে যে আমার স্বামীর কি উত্তেজিত হয় না, কষ্ট হয় না, তার কি বোর প্রয়োজন নাই? মাসের পর মাস সেই যে কাজে ব্যস্ততা দেখাইতেছে, তাহলে তার তো একটা ইয়ের খোরাক আছে, মনের একটা চাহিদা আছে, ভালো লাগা আছে, এটা কই যায়? নানান চিন্তা ভাবনা করে এক পর্যায়ে দারোয়ানকে ডাক দিলাম এই কথাটা বলার জন্য, যে তোর সাহেব যেন রাত্রেবেলা বেশি রাতে আইতে পারে, এই জন্য। পরে দারোয়ানটা বললাম যে দারোয়ান, তোমার রাত জায়গার দরকার নেই কি, তুমি ঘুমায় পড়ো, যেহেতু তোমার সাহেব আসবে না। তখন দারোয়ান আমাকে চোখে মুখে কান্না দেখে সে বললো ম্যাডাম একটা কথা বলে রাগ করবেন না তো। আমি বললাম না, এই সংসারে আপনি প্রায় 10 বছর ধরে আপনার বিয়ে হয়েছে, প্রথম সাহেব ভালোই ছিল 5-6 বছর, এখন দিনের পর দিন সাহেব আর সাহেব নাই, অন্যরকম হয়ে গেছে গা। তখন বললাম কিরকম, তুই কিছু বুঝতে পারিস? কয় দেখেন ম্যাডাম, আপনাকে বড় লোকে ব্যাপার স্যাপার কি নাকি কমু, পরে কোন পর্যায়ে যায় আমার ভয় লাগে। তা বলছে ভয় দিয়ে বল। ম্যাডাম আপনি যখন মাঝে মধ্যে বাড়িতে থাকেন না, আপনি যখন আপনার বাপের বাড়ি যান, আবার ফাঁকে ফাঁকে যখন ওদেরকে নিয়ে স্কুলে যে টাইমটা যান, অনেক সময় প্রায় মাঝে মধ্যে 13-14 বছরের একটা মেয়ে আনে, বাড়িতেও সময় কাটায়, আবার প্রতি রাত্রেবেলা দেখি এই রাস্তার গেটের সামনে থেকে মেয়েদেরকে বিদায় করে দেয় টাকা পয়সা দিয়ে। আমি বুঝতে পারতেছি না, আমার মনে হয় যেন সাহেব তো মনে হয় অফিসে ঠিক মতন কাজ করে না, সে অন্য কোনো মেয়েদের সাথে সময় কাটায়, যে কারণে আপনাকে এড়িয়ে চলে। তার কাছ থেকে এই কথা শোনার পরে তখন আমার বিশ্বাস হলো না, বুকটার ভিতরে ধরপড় কাই পড়লো। দারোয়ানের সাথে করে নিয়ে তার গেলাম, অফিসে গেলাম, দেখি কি এমন মিটিং, কি এমন কাজ। দেখার পরে দেখি অফিসে তালা ঝুলতেছে। অফিসে দারোয়ানকে বললাম, কয় সাহেব তো 5টার দিকে বের হয়ে গেছে, 5টার পরে তো অফিস খোলা থাকে না, অফিস তো তালা মারি থাকে। তখন বুঝতে পারলাম, আরে ফোন দিলাম যে তুমি কোথায়, কয় আমি অফিসে আসছি, মিটিংয়ে শেষ হয়নি, অথচ সে কোনো মেয়ে মানুষের সাথে আছে।
তো যাই হোক, আমাকে দারুণ বলল, ম্যাডাম, মানুষ যদি খারাপ হয়ে যায় একবার, তাকে হাজার বাধা দিলে সহজে ফিরে না। সে ঢুস খাইয়া পরে ভালো পথে ফিরবে। আপনি অযথা ওনার জন্য চিন্তা করেন না। পরে আর কি ওকে বললাম, তাহলে যা, এখান থেকে বেশি দূর না, বাড়ে যা, মদ নিয়ে আসে। এক পর্যায়ে যেতে চায়নি, তারপরে গেছে। আনার পরে ওদেরকে আমার পাশে বসাইয়া, ওকে দালানের পাশে বসায় দুজনে একসাথে মদ খেলাম আমার বেডরুমে বসা। সে খাইতে চায়নি, জোর করে খাওয়াইছি। সে খাইতে পারে, তবে ভয়তে খাইতে চায়নি। আমি বললাম, তোর কোনো ভয় নেই। এক পর্যায়ে মদ খেতে খেতে দুজনের শরীর অনেক গরম হয়ে গেল। সে তো দাঁড়ানো মানুষ, কিছু বলতে সাহস পায়নি। প্রহরীকে আমি বললাম, ঠিক আছে, আমার শরীরটা তো অনেক হয়ে গেছে গা, তুমি একটু ঠান্ডা করে দাও। সে আরও ভয় পেতেছে, ম্যাডাম ব্যাপারটা যাতে বাইরে জানাজানি হয়। কোনো ভয় নেই, আমি বলছি না। আর নয়তো কিন্তু আমি তোমার সাহেবকে বলে দেবো উল্টা পুল্টা কথা বলে। তোমার সাহেব যদি বাড়ির মেয়ের সাথে দিনে পর দিন সময় কাটাতে পারে, আমি কেন পারবো না? আজকে আমি অপেক্ষা করতাম যদি সাহেব আমার জন্য কষ্ট করতো। সে তো কষ্ট করতেছে না, সে তো সুখ পাচ্ছে। তো যাই হোক, দারোয়ানকে রাজি করে, প্রহরীকে রাজি করে, তার সাথে শারীরিক সম্পর্ক করলাম। এক পর্যায়ে অনেকদিন পর্যন্ত করতে করতে পরে চিন্তা করলাম যে আমার স্বামী যে ভুলটা করেছে, আমি যদি একই ভুল করি তাহলে তারা আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তো অতএব আপনাদেরকে বলতেছি, স্বামী যদি এরকম ধরনের কোনো খারাপ লাইনে যায়, তাকে বেশি বেশি করে ভালোবাসবেন, অবহেলা করবেন না। আপনার ভালোবাসার শক্তিতে আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে, অন্য কোনো পরকে লিপ্ত হবে না। এবং স্বামীর উপর রাগ করে যদি আপনিও যদি একই কাজ করেন, তাহলে আপনার স্বামীর থেকে আপনি আবার বড় ধরনের ভুল করলেন। তো বন্ধুরা, এত বড় ধরনের ভুলের থেকে আপনারা দূরে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।